2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ শুরু করে, যা এক বিধ্বংসী যুদ্ধকে জন্ম দেয়। প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চলছে। এই সময়ে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে দমন করার জন্য প্রায় 16,000 নিষেধাজ্ঞা আরোপ করেছে। অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় কোম্পানিগুলো রাশিয়া ছেড়ে চলে গেছে। এমনকি রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়াকে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ইউরোপে থাকা রাশিয়ার প্রায় $300 বিলিয়ন ব্লক করে দিয়েছে। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের লক্ষ্য ছিল রাশিয়ার ভিতর একটি গৃহযুদ্ধ শুরু করা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজকের দিনে 16,000 নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। 2024 সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 4.3%, যা আমেরিকার জিডিপি প্রবৃদ্ধির হারের থেকেও অনেকটাই বেশি। প্রশ্ন হলো, যে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যে কোনো দেশ সহজেই মুখ থুবড়ে পড়ে, সেখানে রাশিয়া কিভাবে তাদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে? ভবিষ্যতে কি তারা এটা পারবে? আর এর পিছনে কি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো গোপন পরিকল্পনা রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। একটি ভিডিওর ভিতর আমাদের অসংখ্য সময়, পরিশ্রম আর গবেষণা জড়িয়ে থাকে, তাই অনুরোধ রইল অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা জাগিয়ে রাখবেন। এক সময় রাশিয়া ছিল রাজতন্ত্রের অধীনে, যখন দেশের অর্থনীতি পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল ছিল এবং অর্থনীতিও ছিল অনগ্রসর। এরপর রাশিয়ায় কমিউনিস্ট শাসন শুরু হয় এবং দেশটির নাম হয় সোভিয়েত ইউনিয়ন। মাত্র কয়েক দশকের মধ্যেই এই সোভিয়েত ইউনিয়ন একটি গ্লোবাল সুপার পাওয়ার হয়ে ওঠে। টেকনোলজি, নিউক্লিয়ার পাওয়ার এবং ভারী শিল্প সবকিছুতেই তারা আমেরিকার সাথে পাল্লা দিত। তবে জনগণের উপর সরকারের অতিরিক্ত চাপ এবং ঠান্ডা যুদ্ধের প্রভাবে দেশটির অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। অবশেষে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এই সময় রাশিয়া পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়, বেকারত্ব, অপরাধ সব মিলিয়ে গোটা দেশ অন্ধকারে ডুবে যায়। তবে শত বছর ধরে যুদ্ধ করতে থাকা রাশিয়ার মানুষেরা খারাপ পরিস্থিতিতেও হাল ছাড়েন না। তারা কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার লড়াই করতে পারেন। 2000 সালের দিকে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসেন এবং তিনি রাশিয়াকে পুনর্গঠনের কাজ শুরু করেন। সেই সময় থেকে আজ পর্যন্ত রাশিয়ার অর্থনীতির মূল ভিত্তি হল তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস। বিশ্বের প্রায় 20% প্রাকৃতিক গ্যাস এবং 6% খনিজ তেল রাশিয়ার কাছে মজুদ আছে। তারা কেবল মজুদকারীই নয়, উৎপাদন ও সরবরাহেও বিশ্বের সেরা। এই দুটি সম্পদ রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই আত্মনির্ভরশীল করে তুলেছে। এছাড়া রাশিয়ার কাছে সোনা, হিরে থেকে শুরু করে কয়লা, ইউরেনিয়াম, এমনকি বিয়ার আর্থ খনিজও রয়েছে, যার ফলে রাশিয়ার অর্থনীতি অনেকটাই তাদের খনিজ দ্রব্যের উপর নির্ভরশীল ছিল। পশ্চিমা বিশ্ব এই বিষয়টি খুব ভালোভাবে জানত এবং এ কারণে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমেরিকা রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউরোপ ও রাশিয়াকে দমানোর জন্য তাদের কাছ থেকে গ্যাস কেনা অনেকটাই কমিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো উপায়ে রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। এবং এরই উত্তর দিতে পুতিন 3টি কৌশল অবলম্বন করে। নাম্বার 1, নতুন বাজার ও শ্যাডো ফিল্ড কৌশল। রাশিয়া যেসব দেশে গ্যাস বিক্রি করত, সেই রুট ঘুরিয়ে ফেলে। তার আগে ইউরোপে যে গ্যাস বিক্রি করত, এবার সেই গ্যাস ভারত এবং চীনে বিক্রি করতে শুরু করে। এমনকি রাশিয়া চীনের সাথে তাদের বন্ধুত্ব আরও মজবুত করে, কারণ এই দুজনই পশ্চিমা বিরোধী মানসিকতা পোষণ করে। তাদের বন্ধুত্ব এতটাই দৃঢ় যে 2024 সালে রাশিয়া ও চীনের বাণিজ্যে $240 বিলিয়ন পৌঁছায়। 2022 সালের পর থেকে ভারত রাশিয়া থেকে ডিসকাউন্ট যুক্ত মূল্যে তেল কেনা শুরু করে। এইগুলো ছাড়াও রাশিয়া আরও একটি কৌশল নেয়, যার ফলে আজকের দিনে রাশিয়ার তেল আবারও ঘুরপথে আমেরিকা ও ইউরোপে পৌঁছচ্ছে। এই কৌশলটির নাম হলো শ্যাডো ফ্লিট। প্রথমে রাশিয়ার তেল কোম্পানিগুলো বিশ্বের বড় জাহাজ কোম্পানিগুলোর কাছ থেকে তাদের পুরনো ও বাতিল ট্যাঙ্কার কেনা শুরু করে। এরপর তারা লাইবেরিয়া, পানামা, মার্শাল আইল্যান্ডের মতো ছোট দ্বীপ
যেখানকার আইন ব্যবস্থা ও ট্যাক্স সিস্টেম দুর্বল, সেই দেশগুলোতে এই ট্যাঙ্কারগুলোকে বেনামিভাবে রেজিস্টার করায়। তারপর সেই জাহাজগুলোতে সেই দেশের পতাকা লাগিয়ে দেওয়া হয়। ফলে বোঝা যায় না যে এই জাহাজগুলোর পিছনে কারা আছে। জাহাজগুলোর জিপিএস বন্ধ করে রাখা হয়। ফলে এগুলো কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে তা কেউ ট্র্যাক করতে পারে না। জাহাজগুলো যখন রাশিয়ার বন্দর থেকে তেল নিয়ে বেরিয়ে পড়ে, তখন সেগুলো বারবার রুট পরিবর্তন করে। একটি নির্দিষ্ট স্থানে এসে রাতের অন্ধকারে অন্য কোনো ট্যাঙ্কারে সেই তেল স্থানান্তর করে দেওয়া হয় এবং তারপর সেই নতুন ট্যাঙ্কারটি হাজির হয় আমেরিকা ও ইউরোপে। এভাবে রাশিয়া আমেরিকার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে তাদের তেল সরবরাহ করছে। আর রাশিয়ার এই দ্রুত চালের জন্যই আমেরিকা ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা তাদের উপর সেরকম প্রভাব ফেলতে পারেনি। নাম্বার 2, ওয়ার ইকোনমি। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া তাদের অর্থনীতিকে একটি ওয়ার ইকোনমিতে পরিণত করে দিয়েছে। যুদ্ধ চলাকালীন কোনো দেশ ওয়ার ইকোনমিকে গ্রহণ করলে দেশের প্রতিরক্ষা বাজেট অনেক বাড়িয়ে দেওয়া হয়। সেই টাকা দিয়ে বন্দুক, গুলি, ট্যাঙ্কার, সামরিক গাড়ি, মিসাইল, বোমা এই ধরনের প্রচুর যুদ্ধ সামগ্রী বিশাল পরিমাণে উৎপাদন করা হয়। এর ফলে গোটা দেশ জুড়ে নানা ধরনের ফ্যাক্টরি তৈরি হয়, মানুষের কর্মস্থান বাড়ে, যুদ্ধ চলাকালীন দেশে বেকারত্বের সমস্যা কমে যায় এবং অর্থনীতিতে একটি বড় উন্নতি আসে। 2024 সালে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল $135 বিলিয়ন। টেকনোলজি, অ্যালুমিনিয়াম, আয়রন, স্টিল এবং এই সমস্ত শিল্পগুলোতে ব্যাপক প্রবৃদ্ধি আসে। ফলে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হয় এবং এই কৌশলের কারণে 2024 সালে রাশিয়ায় বেকারত্বের হার ইউক্রেন যুদ্ধের আগের তুলনায় অনেকটাই কমে যায়। তবে এই ওয়ার ইকোনমির একটি খারাপ দিকও রয়েছে। বলা হয় যদি দীর্ঘদিন ধরে এই ওয়ার ইকোনমি চলতে থাকে তাহলে দেশে মুদ্রাস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। এমনকি এই ওয়ার ইকোনমিকে সচল রাখার জন্য একটি দেশকে লাগাতার অন্য কোনো দেশের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ যা প্রথম দিকে 1 বছরের মধ্যে শেষ হবে বলে ধারণা করা হয়েছিল, তা আজ প্রায় 3 বছর ধরে চলছে এবং সেই যুদ্ধের কোনো পরিণতি নেই। অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে রাশিয়া হয়তো ভবিষ্যতে শুধুমাত্র ইউক্রেনে থেমে থাকবে না, তারা তাদের ওয়ার ইকোনমিকে চালিয়ে যাওয়ার জন্য অন্য কোনো দেশের উপর আক্রমণ করতে পারে। নাম্বার 3, গোল্ড ব্যাকড, রুবল ও ডলারকে পাশ কাটানো। 2022 সালে যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপাচ্ছিল, তখন তাদের সবথেকে বড় উদ্দেশ্য ছিল যে রাশিয়া যাতে কোনোভাবেই ডলার ব্যবহার করতে না পারে। বিশ্বের বেশিরভাগ বাণিজ্য হয় ডলারের মাধ্যমে। রাশিয়াকে ডলার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া মানে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার ফলে যখন রাশিয়ার মুদ্রা রুবলের মূল্য দিন দিন কমে যাচ্ছিল, তখন পুতিন একটি বড় পদক্ষেপ নেন। তিনি ডলারের বদলে রাশিয়ান রুবলকে স্বর্ণের সাথে বেঁধে দেন। তিনি 1 গ্রাম সোনার দাম ধরেন 5000 রুবল। দাম ঠিক করে দিলেই তো হবে না, তার জন্য রাশিয়াকে বাজারে সোনা বিক্রিও করতে হবে। রাশিয়া হলো বিশ্বের 3য় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। আমেরিকা, জার্মানি, ইটালি এবং ফ্রান্সের পরেই রয়েছে রাশিয়ার স্বর্ণের মজুদ। তাদের কাছে বর্তমানে প্রায় 23,322 মেট্রিক টন সোনা মজুদ রয়েছে। ইউরোপ বা আমেরিকা রাশিয়ান সোনা না কিনলেও সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, উজবেকিস্তান, কাজাখস্তান এই দেশগুলো রাশিয়া থেকে প্রচুর পরিমাণে সোনা কিনছে। আর এই সোনাগুলো কেনার সময় রাশিয়া স্বর্ণের বদলে এই দেশগুলোর কাছ থেকে ডলারের পরিবর্তে রাশিয়ান রুবল নেয়, যার জন্য এই দেশগুলোকে বাজার থেকে রাশিয়ান রুবল কিনতে হয়। ফলে বাজারে রাশিয়ান রুবলের চাহিদা স্থিতিশীল থাকে। ঠিক এই কারণেই রাশিয়ার রুবল এত পরিমাণ নিষেধাজ্ঞার পরও আজও টিকে রয়েছে। যেহেতু স্বর্ণের সাথে রাশিয়ান রুবলের দাম বেড়ে দেওয়া হয়েছে, তাই আজকের দিনে যখন সোনার দাম দিন দিন বাড়ছে, তখন রাশিয়ান রুবলের দামও দিন দিন বাড়ছে। রাশিয়া তার বন্ধু দেশগুলো যেমন চীন, ভারত এদের সাথে স্থানীয় মুদ্রায় ব্যবসা করছে। যেমন ধরুন, ভারত যখন রাশিয়া থেকে তেল কেনে, তখন ভারত ইন্ডিয়ান রুপি রাশিয়াকে দেয়। এর ফলে দুটি দেশই ডলারকে সহজে এড়িয়ে যেতে পারছে। আজকের দিনে ধনী দেশগুলোকে টক্কর দেওয়ার জন্য একটি নতুন গ্লোবাল অর্ডার তৈরি হচ্ছে, যার নাম ব্রিক্স। এর ভিতরে রয়েছে বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলো,
যেমন ব্রাজিল, ভারত, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে আরো 15টি দেশ। এই দেশগুলো আজকের দিনে ডলারকে চ্যালেঞ্জ করছে এবং তারা ডলারের পরিবর্তে একটি নতুন মুদ্রা ব্রিক্স কারেন্সি আনার কথা বলছে। এই ব্রিক্স দেশগুলোর সাথে রাশিয়া তাদের বাণিজ্য বাড়িয়েছে। 2023 সালে ব্রিক্স দেশগুলোর সাথে রাশিয়ার প্রায় $300 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। রাশিয়ার জন্য যদি একদিন আমেরিকা বা ইউরোপের বাজার বন্ধ হয়ে যায়, তাহলে তাদের কাছে একটি বিশাল ও বিকল্প বাজার উন্মুক্ত হয়ে যায়। অভ্যন্তরীণ ব্যয় ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিষেধাজ্ঞা চাপানোর পর পশ্চিমা দেশগুলো ভেবেছিল রাশিয়ার সাধারণ মানুষেরা হয়তো তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে বা খরচ বন্ধ করে দিবে। কিন্তু এই নিষেধাজ্ঞাগুলোর বিপরীতে রাশিয়া যেভাবে নিজেদেরকে শক্ত করে রেখেছে এবং স্মার্ট পদক্ষেপ নিয়েছে, তা দেখে রাশিয়ানরা বুঝতে পেরেছে যে তাদের সরকার ও অর্থনীতি বেশ শক্তিশালী। এই বিশ্বাসে তারা যুদ্ধের পরিস্থিতিতেও স্বাভাবিকভাবে তাদের খরচ চালিয়ে যাচ্ছে। এর ফলে তাদের দেশের অর্থনীতি বুস্ট পাচ্ছে। আজকের দিনে রাশিয়ার জিডিপির 70% শুধুমাত্র তাদের অভ্যন্তরীণ খরচের উপর নির্ভরশীল। অর্থাৎ বলা যেতে পারে রাশিয়ার অর্থনীতিকে তাদের দেশের মানুষেরাই চালিয়ে নিয়ে যাচ্ছে। তবে এর কিছু সমস্যাও রয়েছে, কারণ এতে একটা সময় গিয়ে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে। অলরেডি রাশিয়ার মুদ্রাস্ফীতি 9.2% পৌঁছে গেছে, যা একটি বিশাল সংখ্যা। ভবিষ্যতে যদি এই যুদ্ধ আরও চলতে থাকে, তাহলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে। তবে অর্থনীতিকে বুস্ট করার জন্য রাশিয়ার কাছে আরও একটি হাতিয়ার রয়েছে, সেটা হলো ঋণ বা লোন। রাশিয়ার ক্ষেত্রে এই ঋণের পরিমাণ মাত্র তাদের জিডিপির 17%। ফলে রাশিয়া যদি ভবিষ্যতে বাজার থেকে ঋণ তুলতে চায়, তাহলে বিনিয়োগকারীরা খুব সহজেই রাশিয়াকে ঋণ দিবে, কারণ তাদের ঋণ জিডিপির তুলনায় মাত্র 17%, যা অনেকটাই কম। তারা খুব সহজে সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখে। ভবিষ্যতে রাশিয়ার অর্থনীতিকে বুস্ট করার জন্য যদি তাদের লোন নিতে হয় বা অবকাঠামো ডেভেলপ করতে হয়, তাহলে সেটা খুব সহজে রাশিয়া করতে পারবে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ যদি দীর্ঘদিন সময় ধরে চলে, তবে আরও বেশ কিছু বড় সমস্যার মুখোমুখি হবে দেশগুলো। যেমন দেশের প্রযুক্তি, ব্যাংকিং এবং কৃষি খাতে বিনিয়োগ হবে না এবং এখানে রাশিয়া পিছিয়ে পড়তে পারে। 16,000 নিষেধাজ্ঞার চাপ রাশিয়ার সামনে নিলেও ভবিষ্যতে তাদের জন্য একটি বড় সমস্যা আসতে চলেছে। এই কৌশলগুলো নিয়ে আপনার কি মনে হয় তা কমেন্ট বক্সে জানান এবং একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।